আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার সিভিলের আরসিসি এবং স্টিলের যে এক্সাম রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন বা কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখে নিব। চলো, আমাদের যেটা প্রথম কোশ্চেন আছে, কোশ্চেনটা কি বলেছে যে এ টি বিম বিহেভ অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার বিম, যে একটা টি বিম কখন রেক্ট্যাঙ্গুলার বিমের মতো বিহেভ করবে যদি দেখা যায় যে তার ফ্লেঞ্জের মধ্যে নিউট্রাল অ্যাক্সিসে একটা রিলেশনশিপ পাওয়া যায়। কী রকম? যে যদি দেখা যাচ্ছে যে আমার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এক্স ইউটা যদি লেস দেন ডেপথ অফ ফ্লেঞ্জ হয়, এই কন্ডিশনটা হয়ে গেলে পরেই কী হয়ে যাবে যে আমার টি বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো বিহেভ করবে। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে রিমেন উইদিন দ্য ফ্লেঞ্জ। এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলেছে যে অ্যাজ পার IS 456/2000 ম্যাক্সিমাম স্পেসিং অফ শেয়ার রেনফোর্সমেন্ট, শেয়ার রেনফোর্সমেন্টের মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে? তো সেটা আমরা অ্যাজ পার IS 456 কত জানি যে নর্মালি আমাদের 0.75D হয় অর 300 mm হয়ে থাকে। এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেইটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এক্সপ্লেনেশন এখানে লেখা আছে। ক্লজ নাম্বার কোথায় পাবে? 26.5.1.5-এ পেয়ে যাবে তোমরা। ডাইরেক্টলি লেখা আছে যে 0.75D কখন হবে? যদি আমি ভার্টিক্যাল স্টিরাপ ইউজ করি। আর যদি দেখা যায় যে আমার ইনক্লাইন স্টিরাপ আছে, ওকে, ইনক্লাইন স্টিরাপ 45 ডিগ্রি ইনক্লিনেশনে কত হয়ে থাকে? তখন শুধুমাত্র ডি হয়ে থাকে। ওকে, শুধুমাত্র তখন ডি হয়ে থাকে। এই 0.75D এর জায়গাতে শুধুমাত্র ডি হয়। আরেকটা জিনিস এখান থেকে একটু বলে রাখি যে এই যে আমরা শেয়ার রেনফোর্সমেন্টগুলো প্রোভাইড করে থাকি, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য ইউজ করা হয়। ওকে, এটাও মাথায় রাখবে তোমরা। তাহলে তিনটে জিনিস এখানে বলা হলো যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে, 0.75D আর 300 mm, এদের মধ্যে যেটা মিনিমাম সেটা। আর কি, যদি আমার স্টিরাপটা এরকম ভার্টিক্যালি না থাকে, যদি ইনক্লাইন 45 ডিগ্রিতে থাকে, তাহলে কত হবে? সেই 0.75D এর জায়গাতেই আমাদের ডি হয়ে যাবে। সেটা ইফেক্টিভ ডেপথটাকে ডি বলা হচ্ছে। আর একটা কি, এই যে শেয়ার এনফোর্সমেন্ট কেন প্রোভাইড করা হয়? শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য। এই জিনিসগুলো মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3 নম্বর বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফর্মুলা ফর ডেভেলপমেন্ট লেন্থ অ্যাজ পার IS 456/2000। আচ্ছা, আমাদের ডেভেলপমেন্ট লেন্থ বা এলডি, এবার দেখো IS কোডে যে ফর্মুলাটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথডের মধ্যে দেওয়া আছে। ওকে, তো আমরা কী করবো, এটাকে জাস্ট লিমিট স্টেট মেথডে কনভার্ট করে নিব। নিচে কি লেখা আছে? 4 বিডি, 4 বিডি লেখা আছে। এখানে ফাই লেখা আছে, তাহলে ফাইটা ফাইয়ের জায়গাতে থাকবে। এই যে সিগমা এসের জায়গায় কী রিপ্রেজেন্ট করতে পারি আমি? 0.87 FY। সিগমা এসের পরিবর্তে এটা আসলো, ফাইটা ফাইয়ের মতো আসলো। এই ফর্মুলাটা হয়ে যাবে আমাদের LSM এর ফর্মুলা ফর ডেভেলপমেন্ট লেন্থের জন্য। ওকে, এবং এটা কখন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় টেনশন যদি হয়ে থাকে, আমার যদি রেনফোর্সমেন্টে টেনশন আসে তখন ইউজ করা হয়ে থাকে। যদি কম্প্রেশন আসে, কম্প্রেশন হয়ে যায়, তখন কি হবে? এই যে ফোরটা রিপ্লেস করে কত হয়ে যাবে? এটা 5 হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, এবার 4 নম্বরে যাব। 4 নম্বর কী বলেছে যে ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট, ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট কত হয়ে থাকে? ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট হয়ে থাকে 0.04B/D। ডি হচ্ছে এটা ওভারঅল ডেপথ। ওকে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এবার এখানে একটা জিনিস রয়েছে, 0.04BDর সাথে এটা কি বলা হয় দেখো। এই যে 26.5.1.1-এ যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট 4% অফ গ্রস এরিয়ার ওপর ডিপেন্ড করে, এবং গ্রস এরিয়াটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে 0.04B ওভারঅল ডেপথ। কিন্তু যদি এবার কোশ্চেন আসে যে মিনিমাম টেনশন রেনফোর্সমেন্ট কত দেওয়া হয়, তাহলে পরে তোমরা চলে যাবে IS কোডের 26.5.1.1-এ, ওখানেই দেওয়া আছে মিনিমাম টেনশন রেনফোর্সমেন্ট। ফর্মুলা কী হয় আমাদের? AS ডিভাইডেড বাই B/D। ডি হচ্ছে এখানে ইফেক্টিভ ডেপথ, স্মল ডিটা, ইকুয়ালস টু কত হবে? 0.85 ডিভাইডেড বাই FY। এই ফর্মুলাতে বসিয়ে আমরা কি করে দিব? AS এর ভ্যালুটা বের করবো, এবং ওই ASটাই হয়ে যাবে আমার মিনিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 4 নম্বর হয়ে গেলে এবার আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর কি বলেছে? যদি ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইন এ বিম ইজ মোর দেন
দ্য ডেপথ অফ ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। তখন তাহলে এই বিমটাকে কী বলা হবে, যখনই আমার ডেপথ অফ অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি অনেক বেশি ডেপথ হয়ে যায় ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসে, তখন সেটা আমার কী হয়ে যাবে, ওভার রেনফোর্স সেকশন হয়ে যাবে। এবং এর মধ্যে আন্ডার রেনফোর্স হলে কী হয়ে যাবে, যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস লেস দেন ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস হয়ে থাকবে। আর যদি আমার ব্যালেন্স সেকশন হয় তাহলে দুটোই আমার একই ডেপথের থাকবে। এবং কে কোন জোনে কে আগে ফেল করে, কংক্রিট আগে ফেল করে না স্টিল আগে ফেল করে, এটা এখানে লেখাই আছে দেখবে। আন্ডার রেনফোর্সমেন্টে স্টিল আগে ম্যাক্সিমাম স্ট্রেস রিচ করে, ওভার রেনফোর্সমেন্টে স্টিলের থেকে কি করবে, কংক্রিটটা আগে রেনফোর্সমেন্টটা রিচ করে যাবে, ঠিক আছে, কম্প্রেসিভ জোনটা আগে রিচ করে যাবে। আর এই যেখানে আন্ডার রেনফোর্সমেন্ট, এটা কী ধরনের ফেলিওর হয়, ডাকটাইল ফেলিওর হয়, ডাকটাইল ফেল হয়, ওকে। আর যখনই ওভার রেনফোর্স তখন কী হবে, বিটেল ফেলিওর হয়ে যাবে, কোনো ওয়ার্নিং দিবে না। এই দুটো জিনিস মাথায় রাখবে। এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু শর্ট কোশ্চেন, ওই বড় কোশ্চেন 5-এর মধ্যে যে কোশ্চেনগুলো থাকে তোমাদের 5টা করতে হয়, ওইখানে কিন্তু 3 থেকে 4 নম্বরে পার্থক্যও আসতে পারে। সো এটা খুব সুন্দর করে দেখে যেও। 5 নম্বর। এবার হচ্ছে 6 নম্বর কী বলেছে, পার্শিয়াল সেফটি ফ্যাক্টর। পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ফর কংক্রিট অ্যান্ড স্টিল কত নেওয়া হয়। এটা কোশ্চেনটা শুধুমাত্র সিঙ্গেল আসতে পারে, আবার এরকম করে পাইল আপ করেও দিতে পারে, কংক্রিট স্টিলের জন্য কত। তা আমরা জানি IS 456/2000 ক্লজ নাম্বার কোথায় পেয়ে যাব, আমরা ক্লজ নাম্বার পেয়ে যাবো হচ্ছে 36.4.2-তে। আমরা কি দেখতে পাবো, পার্শিয়াল সেফটি ফ্যাক্টর বা গামা এম কত হয়ে থাকবে, কংক্রিটের জন্য হয়ে থাকবে 1.5, আর স্টিলের জন্য কত হবে 1.15। সিমিলারলি তোমাদের যেহেতু আরসিসির সাথে সাথে স্টিলটাও রয়েছে, IS 800-তে তোমরা চলে যাবে, কোথায় পাবে এটা, টেবিল 5-এ। ওইখানেও কিন্তু পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ফর স্টিল ডিজাইনের জন্য লেখা আছে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। এবার নেক্সট পয়েন্ট, আচ্ছা সেম কোশ্চেন আছে। আচ্ছা, এরপরে বলেছে দ্য মিনিমাম এজ অ্যান্ড এন্ড ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য এনি হোল, দ্য নিয়ারেস্ট এজ অফ এ প্লেট শ্যাল নট বি লেস দেন। তার মানে আমাদের পরিষ্কার কথা কী জানতে চেয়েছে, এজ ডিস্টেন্স মিনিমাম কত, ওকে। ইমিন কত, ইমিন কত হয়ে থাকে আমাদের 1.7। কোথায় পাবো এটা, IS 800 চলে যাব 10.2.4.2-তে। কী লেখা আছে, মিনিমাম এজ অ্যান্ড এন্ড ডিস্টেন্স। এন্ড ডিস্টেন্স কত হচ্ছে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য এনি হোল এজ অফ দ্য প্লেট শ্যাল নট বি লেস দেন 1.7 টাইম হোল ডায়ামিটার, ঠিক আছে। তার মানে 1.7D, এটা মাথায় রাখতে হবে। এবং এটা কখন হয়ে যাবে, যদি আমার এই জিনিসটাই কি হয়ে থাকে, হ্যান্ড ফ্লেম কাট হয়ে থাকে, মানে হাতে যদি কাটিং করা হয়। আর যদি দেখা যায় যে না এটা মেশিন কাট বা সউইং কাট করা হচ্ছে, তাহলে এটা আরেকটু কম রাখা হয়, 1.5 টাইমস রাখা হয়, ওকে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, এটা হ্যান্ড কাটের জন্য। আর মেশিন কাটের জন্য কত হয়ে যাবে 1.5D, এটা মাথায় রাখবে, ওকে। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আসে যে লাইভ লোড, আমরা যেটা জানি যে সুপার ইম্পোজ লোড বা লাইভ লোড, সেইটা কোন কোডে দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকে জানি 875-এ পার্ট 2-তে কী রয়েছে, লাইভ লোড আছে। সিমিলারলি দেখো এখানে পার্ট 1-এ কিসের জন্য দেওয়া আছে, ডেড লোড দেওয়া আছে। পার্ট 2-তে তো লাইভ লোড বললাম। পার্ট 3-তে কী আছে, উইন্ড লোড আছে। পার্ট 4-এ কী আছে, আমার স্নো লোড আছে। পার্ট 5 হচ্ছে আমার স্পেশাল লোড। এবং 1893 কী আছে, ফোকাস অন আর্থকোয়েক লোডের জন্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোড। এই কোডগুলো কিন্তু একটু দেখে যেও, এখান থেকে কিন্তু কোশ্চেন বহুবারই আসে। আচ্ছা, এবার একটা এখানে কোশ্চেন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ISMB 200 এর মানে কি। এবার দেখো আমাদের স্টিল কোডের প্রচুর নাম রয়েছে, স্টিল সেকশনগুলোর, তো সেই নামগুলো আমরা প্রত্যেকে জেনে নেব কী কী আছে। দেখো একটা ISJB মানে কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জয়েস্ট বা জুনিয়র বিম। ISLB মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট বিম। ISMB, যেটা এইবার কোশ্চেনটা করেছে, ISMB মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েট বিম, ঠিক আছে। এবার আমরা অ্যান্সারটা দেখে নেব কী জিনিস। দেখো ISMB মানে কি বললাম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মিডিয়াম ওয়েট বিম। এবং এখানে এই যে 200টা আছে, 200টা হচ্ছে ডেপথ, তার মানে কি ডেপথ হচ্ছে 200 mm, ওকে।
কোশ্চেনটা ডেপ থাকতেও পারে, নাও থাকতে পারে, শুধুমাত্র ফুল ফর্ম জানতে যেতে পারে। তোমরা কিন্তু বাদবাকি এই সবকটা কিন্তু পড়ে যাও। ওকে, আমি আর এক্সপ্লেন করছি না, টাইম বেশি হয়ে যাবে বলে। আচ্ছা, আর কি আছে, ইফেক্টিভ থ্রোট থিকনেস অফ এ ফিলেট ওয়েল্ড। এই যে আমরা ফিলেটিং করি, ফিলেটিংয়ের যে আমাদের থ্রোট থিকনেসটা আসে, ঠিক আছে, এই থ্রোট থিকনেস বা টি যেটাকে আমরা বলি, ওকে, এই ফিলেট ওয়েল্ডের ইফেক্টিভ থ্রোট থিকনেসটা অ্যাকচুয়ালি কী, দেখো এখানে লেখা আছে এ ফাংশন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফিউশন সাইড। অ্যাঙ্গেল বিটুইন দ্য ফিউশন সাইড মানে আমি যে পোর্শনটার মধ্যে আমি করছি, ফিলেটিং করছি, ওকে, ওয়েল্ডিং করছি, সেই পোর্শনের যে ফিউশন সাইডের যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে ফিলেট ওয়েল্ডের একটা ফাংশন। কারণ এর বাদবাকি যে অ্যান্সারগুলো অপশানগুলো রয়েছে তাদের মধ্যে কোনোটাই সঠিক না। এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে যাবে। আর এইখানে দেখো ইফেক্টিভ থ্রোট থিকনেস বের করার একটা ফর্মুলা করা আছে, হ্যাঁ, কে ইন্টু সাইজ অফ ফিলেট ওয়েল। এটা কিন্তু মাথায় রাখো। এই কে এর ভ্যালু থেকে কিন্তু পরীক্ষাতে আবার অনেক সময়তে কোশ্চেন দিয়ে গেছে যে আমার মোটামুটি 60 ডিগ্রির জন্য কত হয়, 0.7 এস হয়ে থাকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আর কি আছে, ইফেক্টিভ লেন্থ অফ এ ফিলেট ওয়েল টেকেন অ্যাস। ইফেক্টিভ লেন্থ কত হয় এটা আমরা প্রত্যেকে জানি, গিভেন ডেটা কোশ্চেন এটা কী আছে, টোটাল লেন্থ মাইনাস 2 ইন্টু সাইজ অফ ওয়েল্ড বা 2s। এটাও কিন্তু এইভাবেও আসতে পারে, টোটাল লেন্থ মাইনাস 2 ইন্টু এস। তো দেখে নিবে কীভাবে আসছে পরীক্ষাতে, সেভাবে অ্যান্সার করবে ঠান্ডা মাথায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন বলেছে যে ইন এ সিঙ্গলি রেনফোর্সড বিম দ্য ইফেক্টিভ ডেপথ ইজ মেজার্ড ফ্রম দ্য কম্প্রেশন এজ। অর্থাৎ আমার একটা সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম আছে, এখানে দেখা যাচ্ছে যেটা আমার একটা সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম এখানে, এবং এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে আমার স্টিল বার আছে। এবার বলেছে যে ইফেক্টিভ ডেপথ বা স্মল ডি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমাদের দুটো ডি হয় একটা রেনফোর্সমেন্ট বিমে, একটা ক্যাপিটাল ডি যাকে বলা হয় ওভারঅল ডেপথ, যেটা কিনা আমার টোটাল কম্প্রেশন এজ থেকে টেনশন এজ পর্যন্ত ডিস্টেন্স, ওকে। আরেকটা রয়েছে আমার ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথ কোনটা, দেখো এই যে আমার টেনসাইল রেনফোর্সমেন্টটার নিচে রয়েছে, আমি ধরে নিচে এটা সিম্পলি সাপোর্টেড বিম, এই টেনসাইল রেনফোর্সমেন্টের সিজি থেকে যদি আমি এক্সট্রিম ফাইবার পর্যন্ত একটা ডিস্টেন্সকে মার্ক করি, তখন সেই ডিস্টেন্সটাকে আমি কি বলবো, ইফেক্টিভ ডেপথ বা স্মল ডি, ওকে। তাহলে কী বলা আছে দেখো এখানে, টেনসাইল রেনফোর্সমেন্ট, তাহলে এটা হবে না, শুধু টেনসাইল রেনফোর্সমেন্ট না। আচ্ছা, কী আছে, সিজি অফ দ্য টেনসাইল রেনফোর্সমেন্ট, এইটাই কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, যে সিজি অফ দ্য টেনসাইল রেনফোর্সমেন্ট থেকে হয়। আচ্ছা, এর পাশে আমি একটা সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিমের স্ট্রেন ডায়াগ্রাম এবং স্ট্রেস ডায়াগ্রামটা দিয়ে রেখেছি, তোমরা একবার দেখে যাবে। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এই যে 0.0035 এটা হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া অফ কম্প্রেশন স্ট্রেন, ঠিক আছে, কংক্রিটের স্ট্রেন এটা। আচ্ছা, স্ট্রেস, ম্যাক্সিমাম এরিয়া অফ স্ট্রেস ব্লক 0.445 এফসিকে, এখান থেকে কোশ্চেন আসে। ম্যাক্সিমাম স্ট্রেস ইন স্টিল 0.87 এফওয়াই, কোশ্চেন আসে। ম্যাক্সিমাম স্ট্রেইন ইন স্টিল, এটাও কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে। এ ফ্লেক্সারাল স্ট্রেংথ বা অ্যাক্সিয়াল স্ট্রেংথ 0.002 কোশ্চেন আসে ফর কংক্রিট। তো এই জায়গাটা ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু থিওরি কোশ্চেনও আসতে পারে যে অ্যানালাইসিস অফ সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম, দেখবে তখন এই ছবিটা আঁকিয়ে দিয়ে যদি এই জিনিসগুলোকে লিখে আসতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। আচ্ছা, 15 নম্বর কী কোশ্চেন বলেছে, দ্য ইফেক্টিভ লেন্থ অফ এ কলাম হেল্ড ইন পজিশন অ্যাট এ বোথ এন্ড বাট নট রিস্টেন ইন ওয়ান ডাইরেকশন ইজ ইকুয়ালস টু। এটা ডাইরেক্টলি আমরা আইএস কোডে স্টিল টেবিলের মধ্যে আমরা পেয়ে যাব IS 800-তে, তোমরা একবার দেখে যাবে এটা কি হয়। যেখানে ডাইরেক্ট কিছু কেস দেওয়া আছে যে আমার যদি দেখা গেল যে একটা কলাম রয়েছে সেটা দুটোই আমাকে হোল্ড করা আছে, বাট রোটেশনের এগেনস্টে একটা ডাইরেকশনকে আটকানো, একটা ডাইরেকশনকে খোলা, তার মানে কি, ঠিক আছে। এটা এক্সপ্লেন আমি এখানে আর করছি না, এটা ডাইরেক্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, না অনেক টাইম বেরিয়ে যাবে। আচ্ছা, দেখো ইফেক্টিভলি হেল্ড ইন পজিশন অ্যান্ড রিস্টেন্ড ইন ডাইরেকশন বোথ এন্ড, যদি এটা হয়ে থাকে তাহলে কত হবে, ইফেক্টিভ লেন্থ আমার 0.65 L। আচ্ছা, ইফেক্টিভলি হেল্ড ইন পজিশন বোথ অ্যান্ড রিস্টেন্ড ইন ডাইরেকশন অ্যাট ওয়ান এন্ড, যদি ডাইরেকশন ওয়ান এন্ডে রিস্টেন্ড হয়ে থাকে তাহলে কত হবে, 0.80 L। আচ্ছা, ইফেক্টিভলি হেল্ড ইন পজিশন অ্যাট বোথ এন্ড বাট নট রিস্টেন্ড ইন এনি ডাইরেকশন, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে L, ঠিক আছে। তার মানে এই যে কোশ্চেনটা দিয়েছে এটা 3 নম্বরের কোশ্চেনটা দিয়েছে, দেখো
এখানে বলে দিয়েছে বাট নট রিস্টেন ইন এনি ডাইরেকশন, তার মানে কি, এই যে যদি আমি কলামটা ড্র করি, এই কলামটা কীরকম দেখতে হবে, বোথ এন্ড কী হয়ে যাবে, হিঞ্জ হয়ে যাবে। পজিশনে হোল্ড করা আছে কিন্তু রোটেশন এগেনস্টে রেজিস্ট্যান্স নেই কোনো এন্ডেই, সেটা কি হয়ে যাচ্ছে আমার বোথ এন্ড হিঞ্জ কলাম, এবং সেটারই আমার ইফেক্টিভ লেন্থ অ্যাজ পার আইএস 800 কত হয়ে যাবে, শুধুমাত্র এল হয়ে যাবে। বাকি কেসগুলো দেখে নিও, পরীক্ষাতে কিন্তু এখান থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার কি লেখা আছে, ম্যাক্সিমাম স্যালেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার হুইচ ক্যারি দ্য লোড রেজাল্টেন্ট ফ্রম উইন্ড অ্যান্ড সিজমিক ফোর্স অনলি। কী কী আছে এটা, এখানে দেখো ডাইরেক্টলি এটাও আইএস 800 একটা টেবিল। ওকে, কী কী লেখা আছে, ফর কম্প্রেশন মেম্বার হুইচ ক্যারি ডেড লোড অ্যান্ড সুপার ইম্পোজ লোড, কম্প্রেশন মেম্বার ক্যারি করছে কত, ডেড লোড এবং সুপার ইম্পোজ লোড, সেটা কত, ম্যাক্সিমাম স্যালেন্ডারনেস রেশিও 180। আচ্ছা, ফর কম্প্রেশন মেম্বার হুইচ ক্যারি দ্য কম্প্রেসিভ লোড ডিউ টু উইন্ড অ্যান্ড সিসমিক ফোর্স অনলি, যদি উইন্ড আর সিসমিক ফোর্সের জন্য কম্প্রেশন মেম্বার ক্যারি করছে, তাহলে তার জন্য আমার স্যালেন্ডারনেস রেশিও কত হয়ে থাকে, 250 হয়ে থাকে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, বাকি আরও দুটোও পড়ে যাবো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য রিভেট ডায়ামিটার আপ টু 24 mm, দ্য ডায়ামিটার অফ দ্য রিভেট হোল ইজ লার্জার দেন দ্য ডায়ামিটার অন রিভেট বাই, তাহলে আমাদের বলা হচ্ছে যে যদি আমার রিভেট ডায়ামিটারটা, ঠিক আছে, মানে যেটা রিভেটের ডায়ামিটার বা আমরা একটা স্মল ডি যেটা রিপ্রেজেন্ট করি, সেটা যদি দেখা যাচ্ছে আপ টু 24 mm পর্যন্ত হয়ে থাকে, তাহলে যেটা আমার প্লেটের মধ্যে যখন আমি হোল করব বা ডি নটস যেটা দিব আমি, ওকে, ডি নটস কত হয়ে যাবে, ডি নটস তখন আমার কত বেশি রাখবো আমি, 1.5 টাইমস বেশি রাখতে হবে। আর যদি 24 mm থেকে বড় হয়ে যায় তখন কি করা হবে, মোটার দিন যদি 24 mm হয়ে যায়, মোর দেন 24 mm, তখন এটা 2 টাইমস করা হয়ে থাকে, দুটোই কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে, হোয়েন দ্য লাইন অফ রিভেট ডাজ নট লাই ইন এ ডাইরেকশন অফ স্ট্রেস ইন দ্য ম্যাক্সিমাম পিচ অফ রিভেটেড জয়েন্ট শুড নট বি, দেখো পিচ ম্যাক্সিমাম কত হয়, পিচ ম্যাক্সিমাম সবসময় হয়ে থাকে 32T অর 300 mm হুইচ এভার ইজ লেস, এটাও ডাইরেক্টলি আইএস 800-তে পেয়ে যাবে তোমরা। ওকে, পিচের ওখানটাতে ম্যাক্সিমাম পিচ সবসময়তে এটা হয়ে থাকে। আর আমরা জানি তাহলে তাহলে ম্যাক্সিমাম পিচ হলো, মিনিমাম পিচ কত হবে, পি মিনিমাম হয়ে যাবে 2.5D। ওকে, মিনিমাম পিচ, এবং পিচও যা গেজও তা বা ব্যাক গেজও তা, এটা আমরা মাথায় রাখবো। এবং এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, মিনিমাম পিচ ইন প্র্যাকটিক্যালি কত দেওয়া হয়, ঠিক আছে, এটা তো থিওরিটিক্যাল ভ্যালু, এটা থিওরিটিক্যাল ভ্যালু যে 2.5D, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু 3D ইউজ করা হয়ে থাকে, এটাও মাথায় রাখতে হবে আমাদের। ওকে, আচ্ছা লাস্ট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন কী বলেছে, দ্য থিকনেস অফ প্লেট টি মিনিমাম অ্যান্ড দ্য নমিনাল ডায়ামিটার অফ রিভেট ইজ ডি, দেন অ্যাকর্ডিং টু আনউইংস ফর্মুলা কত হয়ে যাবে, ডি ইকুয়ালস টু 6√T। ওকে, এটা মাথায় রেখে দেবে, পরীক্ষার কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ম্যাথও আসতে পারে, এমসিকিউ টাইপের ম্যাথও কিন্তু এই ফর্মুলা দিয়ে হয়ে যায়। কিছুই না, এখানে কি বলতে বলতে চেয়েছে, নমিনাল ডায়ামিটার মানে ডি, সেটা ইকুয়ালস টু কী করে বের করবো, আমার থিকনেস অফ প্লেট ধরো 10 mm, তাহলে 6√10 হয়ে যাবে, আলটিমেটলি 6√10 যেটা ভ্যালু আসে সেটা অ্যান্সার হয়ে যাবে এখানে এত এইভাবেও কিন্তু কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, এই যে এখানে যখন আমি রিবেটের গল্পই বলছি আমি, যে মিনিমাম নাম্বার অফ রিবেট কত ইউজ করতে হবে, মিনিমাম রিবেট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। মিনিমাম নাম্বার অফ রিভেট, এটা কিন্তু আমাদের মিনিমাম 2 নংস ইউজ করতে হয়। ওকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো করে দিও, এবং অ্যাচিভারকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। এবং আমরা মোটামুটি জুন মাসের 10 তারিখ থেকে নেক্সট সেশন শুরু হচ্ছে, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের নিচে দেওয়া নাম্বারটাতে কল করবে, ওই নাম্বারটা একবার লিখে দিচ্ছি। এখানে কিন্তু কনসেপ্ট শেখার জন্য এটাতে
এটাতে আমাদেরকে একবার কল করে নেবে যদি অ্যাডমিশন নিতে চাও। আমাদের ক্লাস 10 তারিখের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, ক্লাস মোটামুটি 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।